আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র এর প্রথম অধ্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। তো তোমরা ইতিমধ্যে জানো যে শিক্ষা মন্ত্রণালয় হতে অ্যাসাইনমেন্ট কার্যক্রমটা শুরু হয়েছে। এখন অ্যাসাইনমেন্টটা অর্থনীতি প্রথম পত্রের জন্য প্রথম যে অ্যাসাইনমেন্ট যেটা দেয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে সবার জন্য, সারা দেশের সকল শিক্ষার্থীর জন্য, সেটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার একটি উদ্দীপক আকারে এটা দেয়া হয়েছে। এটা থেকে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট রেডি করতে হবে। রেডি করে নির্ধারিত দিনে তোমরা অলরেডি নোটিশ পেয়ে গেছো, তোমরা সকলেই কলেজে এসে স্বাস্থ্যবিধি মেনে এটা জমা দিতে হবে। আমার অর্থনীতি বিষয়টা আমার বিভাগে জমা দিতে হবে। আগামী মঙ্গল এবং বুধবার যথাক্রমে মানবিক এবং বিজনেস শাখার, ব্যবসা শিক্ষা শাখার এগুলো নেওয়া হবে। আমি বিভাগে থাকবো ইনশাআল্লাহ। তো এখন এই অ্যাসাইনমেন্ট বিষয়টা তোমার লিখতে হলে যে বিষয়টা নিয়ে তুমি এই অ্যাসাইনমেন্টটা লিখবে, এই বিষয় সম্পর্কে একটি ক্লিয়ার আইডিয়া তোমার থাকতে হবে। তো ইতিমধ্যে এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকলে তোমার লেখার গুণগত মানটা ভালো হবে। এখন অ্যাসাইনমেন্টের বিষয়ে তোমরা কি সিরিয়াস হতে হবে? আমার এক কথায় উত্তর হলো অবশ্যই তোমাদের যথেষ্ট সিরিয়াস হতে হবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে অ্যাসাইনমেন্ট এর একটা নম্বর আমরা প্রদান করব। এই নম্বরের ভিত্তিতে তোমার একাদশ হতে দ্বাদশ শ্রেণীতে তোমার এটা ওঠার জন্য হয়তো কাজে লাগতে পারে যদি পরীক্ষা না হয়। আবার অবশ্যই এইচএসসি ফাইনাল পরীক্ষা হবে আমরা আশা করি। অবশ্যই আমরা আশা করি ফাইনাল পরীক্ষা তোমরা সশরীরে দিবে, এটাই দেওয়া উচিত। এটা হলে শিক্ষার মানটা নিশ্চিত হয়। আমরা সবাই এই জিনিসটাই আশা করি, তোমাদেরও ভবিষ্যৎটা ভালো হয় যদি সশরীরে পরীক্ষাটা দিতে পারো। কিন্তু যদি প্যান্ডামিকের কারণে এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যদি না কমে, এভাবেই চলতে থাকে অথবা আরও বাড়ে, আমরা ফিউচার সম্পর্কে জানি না, আল্লাহ পাক রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন। তো যদি এই প্যান্ডামিকটা এরকম থাকে, তাহলে যদি সশরীরে পরীক্ষা না হয়, তখন কিন্তু অ্যাসাইনমেন্টে আমরা যে মার্কসটা দিব, এই মার্কসের ভিত্তিতে তোমার ফাইনাল পরীক্ষার রেজাল্ট হবে। সুতরাং অ্যাসাইনমেন্টটা অতীব গুরুত্বপূর্ণ। যথেষ্ট গুরুত্ব দিয়ে তোমাদের এই অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে, নিজের সৃজনশীলতা প্রমাণ করতে হবে। তাহলে তুমি ভালো একটা মার্কস পেয়ে যাবে, আমরা দিতে পারব। এখন এই অ্যাসাইনমেন্টে কখনো কপি করা যাবে না। ইউটিউব বা অনলাইনের বিভিন্ন মাধ্যম থেকে, অথবা বন্ধু একটা লিখেছে আমি সেটা দেখে লিখে ফেললাম, এরকম করা যাবে না। কারণ নকল করে লেখা, কপিরাইট করা, এই বিষয়গুলা আমরা যখন অ্যাসাইনমেন্টে মূল্যায়ন করব, আমাদের কাছে সহজেই ধরা পড়ে। আমরা বুঝতে পারি অ্যাকচুয়ালি যে কারা কপি করেছে এবং কারা তার নিজের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে অ্যাসাইনমেন্টটা লিখেছে। সুতরাং আমি তোমাদেরকে অবশ্যই অনুরোধ করব নিজে বুঝে
তারপরে প্র্যাকটিস করে একটা রাফ অ্যাসাইনমেন্ট তৈরি করো, তারপরে ফাইনাল একটা লিখে আমাদের কাছে জমা দাও। অবশ্যই তোমার পরিশ্রমের মূল্যায়ন করব আমরা ইনশাআল্লাহ। তাহলে আশা করি অ্যাসাইনমেন্ট সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়েছে। প্রথম কথা হচ্ছে, অ্যাসাইনমেন্ট লিখতে হলে আমার গোটা টপিক সম্পর্কে ভালো একটা আইডিয়া লাগবে। অ্যাসাইনমেন্ট তুমি তোমার নিজস্ব বুদ্ধি বিবেচনায় লিখতে হবে, নিজের যুক্তি উপস্থাপন করতে হবে, নিজের ব্যাখ্যা বিশ্লেষণ দিতে হবে। তবে ব্যাখ্যা বিশ্লেষণ অবশ্যই তোমার এই টপিক্সের সাথে মিল থাকতে হবে। আচ্ছা, এবার আসো আমরা অ্যাসাইনমেন্ট কীভাবে লিখতে হবে, কোন কাগজে লিখতে হবে, A4 সাইজ কাগজে, এগুলো একটা নির্দেশনা নোটিশ আকারে দেওয়া হয়েছে। আশা করি এগুলো তোমরা সবাই জানো। তারপরেও কারো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। অ্যাসাইনমেন্টের কাভার পৃষ্ঠা কীভাবে লিখতে হবে আমাদের কলেজের গ্রুপে দেওয়া হয়েছে। তারপরেও আমি নিজে 2টা হোয়াটসঅ্যাপ গ্রুপ মেনটেন করি, আমার পার্সোনাল, একটা ছেলেদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আর একটা মেয়েদের হোয়াটসঅ্যাপ গ্রুপ। আমি 2টা গ্রুপেই এগুলো দিয়ে দিয়েছি এবং কিভাবে তোমাদের লিখতে হবে এইরকম নির্দেশনা আমি প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি। তো আজকের ভিডিওটাও তোমাদের এই অ্যাসাইনমেন্ট ভিত্তিক, কারণ আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই নাই, এটা পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ, সবাই নাই। কলেজের বাকি স্টুডেন্টরাও যাতে এই মেসেজটা পায় কীভাবে তার অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে, কীভাবে তার কার্যক্রম শুরু করতে হবে, তার জন্যই মূলত আজকের ভিডিও। আশা করি তোমরা এই ভিডিওটা ভালো করে দেখে তারপরে যদি অ্যাসাইনমেন্ট লিখতে বসো, তোমার অ্যাসাইনমেন্টের গুণগত মানটা ওর একটা ভালো হবে, আমি এটা আশা করি। তো আজকে আর কথা না বাড়িয়ে আমরা অ্যাসাইনমেন্টের যে বিষয়টা সেটা নির্ধারণ করা হয়েছে, উৎপাদন সম্ভাবনা রেখা, আমরা এটা শুরু করলাম। এখন উৎপাদন সম্ভাবনা রেখা বলতে আমরা কি বুঝি? উৎপাদন সম্ভাবনা রেখার ইংরেজি নামটা হচ্ছে প্রোডাকশন, PRODUCT, প্রোডাকশন, POSSIBILITY, পসিবিলিটি কার, প্রোডাকশন পসিবিলিটি কার, প্রোডাকশন পসিবিলিটি কার বা উৎপাদন সম্ভাবনা রেখা। লেখাটা সম্ভবত দেখা গেল না, আচ্ছা আমি নিচে লিখে দিচ্ছি, PRODUCTI, প্রোডাকশন, POSSIBILITY, পসিবিলিটি কার, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে পিপিসি, প্রোডাকশন পসিবিলিটি কার বা পিপিসি। উৎপাদন সম্ভাবনা রেখা বলতে আমরা কি বুঝি? তো উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে যে রেখার প্রতিটি বিন্দু, যে রেখার প্রতিটি বিন্দু সীমাবদ্ধ সম্পদ, যে রেখার প্রতিটি বিন্দু সীমাবদ্ধ সম্পদ ও নির্দিষ্ট পরিমাণ প্রযুক্তি ব্যবহার করে, যে রেখার প্রতিটি বিন্দু সীমাবদ্ধ সম্পদ ও নির্দিষ্ট পরিমাণ প্রযুক্তি ব্যবহার করে দুটি দ্রব্যের সম্ভাব্য উৎপাদন নির্দেশ করে, দুটি দ্রব্যের সম্ভাব্য উৎপাদন নির্দেশ করে, দুটি দ্রব্যের সম্ভাব্য উৎপাদন নির্দেশ করে, তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে। যে রেখার প্রতিটা বিন্দু, খাতায় লিখে নিতে পারো, যে রেখার প্রতিটি বিন্দু নির্দিষ্ট পরিমাণ সম্পদ বা সীমাবদ্ধ সম্পদ, কারণ আমরা জানি আমাদের সম্পদ কি সীমাবদ্ধ। সম্পদ বলতে আমরা এখানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছি? উৎপাদন করতে হলে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হয় সেটাকে আমরা সম্পদ বলতেছি। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই যে এগুলো হচ্ছে সীমাবদ্ধ। ভূমি তো ইচ্ছে করলেই আমরা বাড়াতে পারবো না। বাংলাদেশের ভূমিকে তো আর আমরা 1,40,000 যে আয়তন যেগুলো আছে কাছাকাছি, এটা তো আমরা বাড়াতে পারবো না। হ্যাঁ, শ্রম সীমিত, মূলধন সীমিত, তো এই বিষয়গুলো সীমাবদ্ধ, এই সীমাবদ্ধ সম্পদ।
প্রযুক্তিটাও আমাদের কি সীমিত, বা প্রদেয় মানে যেটা আমাদের আছে সেটা, এই জিনিসগুলো ব্যবহার করে দুইটা দ্রব্যের সম্ভাব্য উৎপাদন নির্দেশ করে যে রেখাটি, ওই রেখাকে বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখার প্রত্যেকটা বিন্দু কি নির্দেশ করে? দুইটা দ্রব্যের সম্ভাব্য উৎপাদন নির্দেশ করে। তো আমরা এই দুইটা দ্রব্যের সম্ভাব্য উৎপাদন নির্দেশ করে এই বিষয়টা দেখানোর জন্য, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা এর অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ করার পূর্বে আমাদের একটা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে হবে। আবারও বলছি, উৎপাদন সম্ভাবনা রেখার অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ করার পূর্বে আমাদের একটা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে হবে। তো উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করার জন্য আমাদের একটা তালিকা তৈরি করতে হবে। তো আমি একটা কাল্পনিক তালিকা দিচ্ছি, এই তালিকার ভিত্তিতে আমরা একটা রেখা অঙ্কন করব। আমি যে তালিকা দিচ্ছি এই তালিকার যে মানগুলো থাকবে, এইভাবে কিছু মান হয়তো তোমার অ্যাসাইনমেন্টে আছে, ওই মানগুলো নিয়ে আমার মতো করে তুমি একটি কি করবে, তালিকা তৈরি করবে। তালিকার পরে চিত্র অঙ্কন করবে, তারপরে তার ব্যাখ্যা দিবে, তারপরে অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ করবে, তোমার আনসারটা হয়ে যাবে। এখন আমরা আসলে তালিকা তৈরি। তালিকায় আমি প্রথমে দিব সংমিশ্রণ। সংমিশ্রণ, তারপরে নিব এক্স দ্রব্য, তারপরে y। যেহেতু উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে হলে দুটি দ্রব্য লাগে, তাহলে একটা দ্রব্য হচ্ছে এক্স আর একটা দ্রব্য হচ্ছে আমরা ওয়াই, দুটা দ্রব্য নিলাম। সংমিশ্রণ অথবা এটাকে বলা হয় সমন্বয়। সমন্বয় কার সমন্বয়? এক্স এবং ওয়াই দ্রব্য এর সমন্বয়, দুইটা দ্রব্যের সমন্বয়। এই সংমিশ্রণের আমরা যে কোনো নাম দিতে পারি, যে কোনো নাম দিতে পারি। আমরা হয়তো এ বি সি ডি ই। সংমিশ্রণ কয়টা নিতে হবে? এটা তোমার অ্যাসাইনমেন্ট অথবা উদ্দীপক যে কয়টা মান দেওয়া থাকবে সে কয়টা সংমিশ্রণ হবে। 3টা দেওয়া থাকলে 3টে হবে, 4টা দেওয়া থাকলে 4টা হবে। আচ্ছা, আমরা আরো বেশি মান নিলাম যাতে তোমাদের বোঝানো যায় কিভাবে বিন্দুগুলো বের করতে হয়, কিভাবে রেখাটা অঙ্কন করতে হয়। আমরা এক্স দ্রব্য 0 একক উৎপাদন করলাম, তার মানে কি কোনো এক্স দ্রব্য উৎপাদন করা হলো না, 0 একক। আর ওয়াই দ্রব্য উৎপাদন করলাম 10 একক, 10 একক। তাহলে প্রথম সংমিশ্রণটা কি নির্দেশ করে? প্রথম সংমিশ্রণটা নির্দেশ করে আমাদের যত সম্পদ আছে, আমাদের হাতে যে রিসোর্স আছে, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন আছে, সমস্ত সম্পদ যদি আমরা ওয়াই দ্রব্য উৎপাদনে ব্যয় করি, সমস্ত সম্পদ, এক্স দ্রব্য উৎপাদনে কোনো সম্পদ আমরা দেই নেই। সমস্ত সম্পদ কোথায় দিয়েছি? ওয়াই দ্রব্যতে দিয়েছি। ওয়াই দ্রব্যতে যদি দেই, ওয়াই দ্রব্য 10 একক উৎপাদন করা সম্ভব হয়, এবং এক্ষেত্রে কোনো এক্স দ্রব্য উৎপাদন করা হয় না। যেহেতু এক্স দ্রব্য উৎপাদন করতে আমরা কোনো ভূমি, সম্পদ, শ্রম, মূলধন এগুলো ব্যবহার করি নাই, তাহলে সমস্ত সম্পদ কোথায় ব্যবহার করেছি? ওয়াই দ্রব্যের উৎপাদনে ব্যবহার করেছি। আমরা কতটুকু ওয়াই দ্রব্য উৎপাদন করতে পেরেছি? 10। এটা প্রথম সংমিশ্রণ, আমরা একটা কাল্পনিক মান নিলাম। এখন যদি আমি এক্স দ্রব্যের উৎপাদনটা বাড়াতে চাই, তাহলে ওয়াই দ্রব্যের উৎপাদন কি 10 একক থাকবে? আনসার হচ্ছে ওয়াই দ্রব্যের উৎপাদন 10 একক থাকবে না। কারণ কি? কারণ ওয়াই দ্রব্যের সম্পদ এখন কিছু না কিছু এক্স দ্রব্যতে ট্রান্সফার করতে হবে। কারণ আমি এক্স দ্রব্য উৎপাদন করব, তাহলে ওয়াই দ্রব্যের উৎপাদনটা এখন কমে যাবে। ওয়াই দ্রব্যের উৎপাদন কমবে, মনে করো এক্স দ্রব্যের 4 একক উৎপাদন করার জন্য ওয়াই দ্রব্য 1 একক আমরা হ্রাস করেছি 9 একক। তাহলে 1 একক ওয়াই দ্রব্য যদি আমরা কম উৎপাদন করি, 4 একক আমরা এক্স দ্রব্য উৎপাদন করতে পারি। তাহলে বোঝা গেল একটি দ্রব্যের উৎপাদন বাড়াতে হলে অপর দ্রব্যের উৎপাদন অবশ্যই কি করতে হয়? ত্যাগ করতে হয়, ছেড়ে দিতে হয়, মানে হ্রাস করতে হয়, কমাতে হয়। কমানো। এখন আসো আমি যদি আরো বাড়াতে চাই,
আমি এটা বৃদ্ধি করে 7 একক করলাম, তাহলে ওয়াই দ্রব্যের উৎপাদন আরো কমাতে হবে 7 একক। এক্স দ্রব্যের উৎপাদন আমি যদি এটা বোঝার সুবিধার্থে আমি ওকে দিয়ে দিলাম, আমরা আরো কি করতে চাচ্ছি, এক্স দ্রব্যের উৎপাদন আরো বাড়াতে চাচ্ছি, 9 একক করলাম। তাহলে এটা যদি 12 বাড়াই, এটা আরো কি করতে হবে, কমাতে হবে, 7 থেকে কমনে কত করলাম, 4 করলাম। তারপরে লাস্ট সমন্বয় আমি সমস্ত সম্পদ এখন এক্স দ্রব্যতে দিয়ে দিলাম, ওয়াই দ্রব্যতে কোন সম্পদ দেই নাই। সমস্ত সম্পদ যদি আমি এক্স দ্রব্যতে দেই, ধরলাম এক্স দ্রব্য 10 একক উৎপাদন করা হয় এবং এক্ষেত্রে কোনো ওয়াই উৎপাদন হলো না। এই হচ্ছে 5টা সমন্বয়। তাহলে একটা বিষয় কিন্তু আমাদের ব্রেইনে ঢুকে যাওয়ার কথা যে উৎপাদন সম্ভাবনা রেখাতে একটি দ্রব্যের উৎপাদন বৃদ্ধি করলে অপর দ্রব্যের উৎপাদন হ্রাস করতে হয়। এই যে উৎপাদন সম্ভাবনা রেখা কিন্তু সুযোগ ব্যয় ধারণা প্রকাশ করে, সুযোগ ব্যয়, অপরচুনিটি কস্ট। একটি দ্রব্যের উৎপাদন ছেড়ে দিলে অপর দ্রব্য উৎপাদন বাড়ানোর একটা সুযোগ সৃষ্টি হয়। সুযোগ ব্যয় ধারণা এই চ্যাপ্টারে আছে। এটা মূলত প্রথম অধ্যায়ের একটা টপিকস, প্রথম অধ্যায়ের একটা বিষয়, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। তাহলে আশা করি মূল বক্তব্যটা ধরতে পেরেছি আমরা। একটা দ্রব্যের উৎপাদন বৃদ্ধি করতে হলে অপর দ্রব্যের উৎপাদন ত্যাগ করতে হয়। কেন? কারণ আমাদের সম্পদ কি সীমিত, সম্পদ সীমিত। এখন আমরা এই তালিকার ভিত্তিতে আমরা একটি রেখা অঙ্কন করব, উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করব এই তালিকার ভিত্তিতে। আমি ভূমি অক্ষে এক্স দ্রব্য ধরলাম, লম্ব অক্ষে ওয়াই দ্রব্য ধরলাম। এটা হচ্ছে ভূমি অক্ষে ধরা চলক এক্স দ্রব্য, এটা হচ্ছে লম্ব অক্ষে ধরা চলক ওয়াই দ্রব্য। এখন আমার কাজ হচ্ছে এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্যের হাইয়েস্ট মানটা কত, 10। ওয়াই দ্রব্যের কত, 10। তাহলে 10 পর্যন্ত আমার যেতে হবে। আমি 2 করে ব্যবধান নিতে পারি, বা কম হলে 1 করে ব্যবধান নেওয়া যায়। 10 1 করে নিতে পারি। 1 2 3 4 5 6 7 8 9 10। এদিকেও নেই আমরা। 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা দাগ কেটে নিলাম, মানটা চিহ্নিত করলাম ভূমি অক্ষে এবং লম্ব অক্ষে। এবার আমরা বিন্দু বের করব। কি বের করব? বিন্দু। তো বিন্দু বিন্দু বলতে এখানে সংমিশ্রণ, যেটা আমরা তালিকায় লিখেছি সেটা। প্রথম সংমিশ্রণ হচ্ছে x এর মান 0, y এর মান কত, 10। ভালো করে লক্ষ্য করা দরকার, y এর মান কত, 10। তো y এর মান 10 হলে আমাকে কোথায় যেতে হবে? 10 এ। এই যে 10 এ গেল, 10 এ। এখন একটু তোমরা থিংকিং করো যে y এর মান 10 এ গেলাম, x এর মান কত দেখাতে হবে? 0 দেখাতে হবে। তো y এর মান 10 এ গেলে x এর মানটা 0 হবে। x এর মান যদি প্লাস কিছু থাকতো এখানে, +1 +2, তাহলে আমরা ডানে যেতাম। x এর মান যদি এখানে মাইনাস হতো, তাহলে আমি বামে আসতাম। তাহলে x এর মানটা প্লাসও না, এই যে এটা 0, এদিকে +1, এদিকে +2, এদিকে কি -1 -2। তাহলে x এর মান কি না, x এর মান প্লাসও না মাইনাসও না, তাহলে আমাকে এই বিন্দুতেই থাকতে হবে। ডানে যেতে পারলাম না, মানটা প্লাস, বামে আসতে পারলাম না, মানটা মাইনাস না, মানটা কি 0। তাহলে জায়গায় থাকতে হবে, এই বিন্দুতেই থাকতে হবে, এই বিন্দুতেই থাকতে হবে। অর্থাৎ ভূমি অক্ষের মানটা, এটা ভূমি অক্ষের মান না, এক্স দ্রব্য, এই ভূমি অক্ষের মানটা 0 হয় লম্ব, ভূমি অক্ষের মানটা 0 হয় লম্বকে। লিখে রাখতে হবে খাতায়, ভূমি অক্ষের মানটা 0 লম্বকে। লম্বকের প্রত্যেকটা বিন্দুতে ভূমি অক্ষের মান কত? 0।
আবার লম্ব ভূমি অক্ষের প্রত্যেকটা বিন্দুতে লম্ব অক্ষের মান কত? 0। ভূমি অক্ষের প্রত্যেকটা বিন্দুতে তো ভূমি অক্ষের মান আছে, কিন্তু লম্ব অক্ষের মান কত? 0। তাহলে আমরা আশা করি প্রথম বিন্দুটা পেয়ে গেছি। এই বিন্দুটার নাম হচ্ছে 0,10। আমরা জানি যে বিন্দুতে প্রথমে ভূমি অক্ষের মান দিতে হয়, তারপরে লম্ব অক্ষের মান দিতে হয়। এটাকে বলা হয় বুজ, এটাকে বলা হয় কুটি। এই যে এটা হচ্ছে বুজ, বুজ, এটা হচ্ছে কুটি। ভূমি অক্ষের মানকে বুজ বলা হয়, লম্ব অক্ষের মানকে কি বলা হয়? কুটি বলা হয়। x এর মান কত? 0। y এর মান কত? 10। তা কমা দিতে হবে মধ্যখানে। প্রথম বিন্দুটা পেয়ে গেছে। এবার আসুন দ্বিতীয় বিন্দু, বি বিন্দু। x এর মান 4, y এর মান 9। x এর মান 4, y এর মান 9। তাহলে 4 এর ঠিক উপরে আর 9 এর ডানে। এই যে বিন্দুটা, এটা হচ্ছে আমাদের বি বিন্দু। বি বিন্দুতে x এর মান কত? 4, y এর মান কত? 9। বি বিন্দু পেয়ে গেছে। বি বিন্দুতে যদি আমরা উৎপাদন করি, x দ্রব্য কতটুকু উৎপাদন করা যায়? 4 একক। y দ্রব্য উৎপাদন করা যায় 9 একক, যা চিত্রে বি বিন্দু দ্বারা নির্দেশিত। সি সমান x এর উৎপাদন 7, y এর উৎপাদন 7। 7 এর ডানে, 7 এর উপরে। সি সমান x এর মান 7, y এর মান 7। সি সমান ডি x এর মান 9, y এর মান 4। x এর মান 9, y এর মান 4। 4 এর ডানে, 9 এর উপরে। ডি সমন্বয় কোনটা? 9, 4। প্রথমে ভূমি অক্ষের মান, লম্ব অক্ষের মান 9, 4। এবার আসো ই সমন্বয় 10 এর 0। 10, এই যে 10। কার মান 10? x এর মান 10, y এর মান কত? 0। তাহলে x এর মান 10, y এর মান কিন্তু y বলতে কার মান? y টা হচ্ছে লম্ব অক্ষের মান। মনে রাখতে হবে লম্ব অক্ষের মান প্লাস হয়, লম্ব অক্ষের মান প্লাস হয় মূল বিন্দুর উপরে। এদিকে +1 +2 আর এদিকে -1 -2। লম্ব অক্ষের মান প্লাস হয় মূল বিন্দুর উপরে, মাইনাস হয় মূল বিন্দুর নিচে। তো এই মানটা তো প্লাস না মাইনাস না 0। এই 0 কোথায় হবে? এখানেই থাকতে হবে আমাদের। তাহলে এই বিন্দুতে x এর মান হচ্ছে 10, y এর মান 0। আমরা 1 2 3 4 5 5টা বিন্দু পেয়ে গেলাম। 5টা বিন্দু পেয়ে গেলাম। তো উৎপাদন সম্ভাবনা রেখা এখন আমরা অঙ্কন করব এই 5টা বিন্দু যোগ করে। এই যে আমি অঙ্কন করতেছি, এই হচ্ছে আমার উৎপাদন সম্ভাবনা রেখা। এ ই আমার প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এইটা হচ্ছে কি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা আমাদের অঙ্কন হয়ে গেল। এখন যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে, উৎপাদন সম্ভাবনা রেখার আকৃতিটা পরীক্ষায় বা আমরা যখন অ্যাসাইনমেন্ট অথবা যা কিছুই লিখি না কেন, যেখানেই লিখি না কেন, 3টা আকৃতি হতে পারে। উৎপাদন সম্ভাবনা রেখা এভাবে হতে পারে, উৎপাদন সম্ভাবনা রেখা এভাবে হতে পারে। এটা হচ্ছে উত্তল আকৃতির, এটা হচ্ছে অবতল আকৃতির। অবতল হতে পারে, উত্তল হতে পারে পরীক্ষায়। আর স্থির হারে বাড়লে এভাবে হতে পারে, সরল আকৃতি। তো এখন এই 3টা উপায়ে তোমার চিত্রটা হতে পারে। তো এই 3টা চিত্রই কিন্তু রেখাটা ডান দিকে নিম্নগামী, কারণ x এর মান বৃদ্ধি করলে y এর মানটা কি হয়? হ্রাস পায়, অথবা x এর মান হ্রাস করলে y এর মান বৃদ্ধি পায়। এই বিপরীত সম্পর্ক হওয়ার কারণে উৎপাদন সম্ভাবনা রেখাটা ডান দিকে নিম্নগামী হবে। ডান দিকে কি হবে? নিম্নগামী হবে। তো আকৃতি হতে পারে অবতল অথবা উত্তল অথবা সরল আকৃতি। তো উৎপাদন সম্ভাবনা রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী হচ্ছে না,
যেহেতু দুটার মানে কি বাড়তেছে না অথবা দুটার মানে কমতেছে না, একটা বাড়লে আর একটা কমে, একটা কমলে আর একটা বাড়ে, বিপরীত সম্পর্ক, ফলে ডান দিকে নিম্নগামী হবে। তো আমাদের এখানে যে আকৃতিতে হয়েছে উৎপাদন সম্ভাবনা রেখা সাধারণত এভাবে হয়, অর্থাৎ কি হয়, অবতল আকৃতির হয়। অবতল আকৃতির একটা উৎপাদন সম্ভাবনা রেখা আমরা অঙ্কন করেছি। এখন আমরা এটা ব্যাখ্যা লিখতে হবে। আচ্ছা, ব্যাখ্যা লেখার পর অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ করতে হবে। ব্যাখ্যাটা আমি, যেহেতু তোমরা অনেকদিন ধরে অর্থনীতি তোমাদের ক্লাস দিচ্ছি ইউটিউবে, যারা নিয়মিত ক্লাসগুলো দেখছো বা অন্যান্যভাবে পড়াশোনা করতেছো বা আমার ক্লাসগুলো দেখে নোট করতেছো, তারা অবশ্যই এটা পারার কথা। চাহিদা দ্বিতীয় অধ্যায়ে আমি ডিটেইলস চাহিদার ব্যাখ্যাটা কীভাবে দিতে হয়, স্মার্ট ব্যাখ্যা তোমাদের শিখিয়েছি, কীভাবে ল্যাঙ্গুয়েজগুলোকে স্মার্ট করা যায়, বেটার করা যায়, ভালো মার্কস পাওয়া যায়, এ সমস্ত বিষয় নিয়ে আমরা আগে আলোচনা করেছি। তারপরে আমি একবার ব্যাখ্যাটা দিচ্ছি। দেখো, প্রথমে আমি বলবো চিত্রে ভূমি অক্ষে x দৈর্ঘ্য, লম্ব অক্ষে y দৈর্ঘ্য ধরা হয়েছে। তালিকাতে দেখা যায় x দৈর্ঘ্যের উৎপাদন 0 এবং y দৈর্ঘ্যের উৎপাদন 10 একক, যা চিত্রে a বিন্দু দ্বারা নির্দেশিত। তালিকায় x দৈর্ঘ্যের উৎপাদন বৃদ্ধি পেয়ে 4, 7, 9 ও 10 হয়। y দৈর্ঘ্যের উৎপাদন হ্রাস পেয়ে যথাক্রমে 9, 7, 4 ও 0 হয়, যা চিত্রে b, c, d এবং e বিন্দু দ্বারা নির্দেশিত। এখন a, b, c, d, e বিন্দুগুলো যোগ করে অবতল আকৃতির a, e উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হয়েছে। এই হচ্ছে ব্যাখ্যা। আমি একটা দিলাম, তুমি তোমার মতো করে দিতে পারো। তবে ব্যাখ্যা যখন দিবে তখন চলকের বাড়া কমাটা এটা একটু বুঝিয়ে দেবে, চলক বাড়তেছে না কমতেছে, রেখাটার আকৃতি, এগুলো উল্লেখ থাকতে হবে ব্যাখ্যাতে। রেখাটা ডান দিকে নিম্নগামী হয়েছে, রেখাটা অবতল আকৃতির হয়েছে, ইত্যাদি বিষয়গুলো উল্লেখ করতে হবে। এখন আসো অর্থনৈতিক তাৎপর্যটা কি। অর্থনৈতিক তাৎপর্যটা উৎপাদন সম্ভাবনা রেখায় কি, আমরা বিষয়টা একটু বিশ্লেষণ করি। এখানে তিনটা বিষয় আমরা ব্যাখ্যা করব অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ করতে গিয়ে। এই উৎপাদন সম্ভাবনা রেখার উপরের বিন্দু, মানে বরাবর বিন্দু যেগুলো আছে, বরাবর বিন্দু উপরে যেগুলো আছে, উপরে কি কি বিন্দু আছে, তার উপরে এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে। উৎপাদন সম্ভাবনা রেখা বরাবর বিন্দুগুলো কি নির্দেশ করে, এটা একটা ব্যাখ্যা আসবে। আর তার বাইরের বিন্দু কি নির্দেশ করে, আর তার ভিতরের বিন্দু কি নির্দেশ করে। আচ্ছা, এই বাইরের বিন্দুটা আমরা মনে করে একটা বিন্দু নিলাম, এটার নাম দিলাম এইচ বিন্দু, আর ভিতরে যে কোনো জায়গায় একটা বিন্দু নিলাম, এটার নাম দিলাম আমরা এফ বিন্দু। তাহলে আমাদের তিনটা জায়গায় ব্যাখ্যাটা দিতে হবে, বরাবর বিন্দু, বাইরের বিন্দু, ভিতরের বিন্দু। প্রথমে বরাবর বিন্দুগুলোতে আমরা আসি। উৎপাদন সম্ভাবনা রেখা বরাবর যদি উৎপাদন করা হয়, তাহলে উপকরণ সমূহের সুষ্ঠু ও কাম্য পূর্ণ ব্যবহার হয়, সুষ্ঠু ব্যবহার হয় এবং কাম্য ব্যবহার হয়। কোন বিন্দুতে? এ বিন্দুতে, বি বিন্দুতে, সি বিন্দুতে, ডি বিন্দুতে, ই বিন্দুতে। এ সমস্ত বিন্দুতে উৎপাদন করা হলে উপকরণ সমূহের পূর্ণ এবং কাম্য ব্যবহার হয়, মানে সুষ্ঠু ব্যবহার হয়, এবং এতে পূর্ণ নিয়োগ থাকে। পূর্ণ নিয়োগ থাকে। পূর্ণ নিয়োগ থাকে মানে কি? পূর্ণ নিয়োগ থাকে মানে অর্থনীতিতে বেকারত্ব থাকে না। তাহলে আমরা যদি উৎপাদন সম্ভাবনা রেখার উপরে যদি উৎপাদন করতে পারি, উপরে বলতে আমরা এই বরাবর বিন্দুগুলোকে বোঝাচ্ছি। উপরে বলতে এ, বি, সি, ডি। এই উপরে বলতে এটার বাইরের বিন্দু না, কিন্তু বরাবর বিন্দু যেগুলো, এগুলোতে যদি আমরা উৎপাদন করি, আমাদের সম্পদের সুষ্ঠু ব্যবহার হয়, উপকরণ সমূহের কাম্য ব্যবহার হয়, যথাযথ ব্যবহার হয় এবং অর্থনীতিতে বেকারত্ব থাকে না, মানে পূর্ণ নিয়োগ নির্দেশ করে। একটা ব্যাখ্যা হলো পূর্ণ নিয়োগ নির্দেশ করে।
এবার উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরের যদি কোনো বিন্দুতে আমরা উৎপাদন করি তাহলে উপকরণ সমূহের ব্যবহার হয়। পূর্ণ ব্যবহার হতে পারে, পূর্ণ ব্যবহার হতে পারে, আমি বলছি হতে পারে, কিন্তু পূর্ণ ব্যবহার হলেও এখানে কাম্য ব্যবহার হবে না। কারণ শ্রমিক যদি নামে কাজে থাকে আর কাজ করে না, অর্থাৎ অনেক শ্রমিক আছে আসলে নামে আছে কিন্তু কি নেই, কাজে নেই, কাজে হয়তো ফাঁকিবাজি করতেছে, অলস সময় কাটাচ্ছে, ফাঁকিবাজি করে কি করতেছে, বেতন নিচ্ছে, এরকম শ্রমিক কিন্তু প্রতিষ্ঠানে আছে। তো এদের ফলাফলটা আসলে তার আউটপুটটা কিন্তু কোম্পানি বা ফ্যাক্টরি পাচ্ছে না। অর্থাৎ উপকরণ হিসেবে যে শ্রম নিয়োগ দেওয়া হলো তার সুষ্ঠু ব্যবহারটা কি হচ্ছে না, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে উপকরণ সমূহের পূর্ণ নিয়োগ হয় না, এরকম হতে পারে। তাহলে কি এক কথা আমরা কি বলতে পারি, উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরের কোনো বিন্দু যেমন এফ বিন্দুতে উৎপাদন করা হলে উপকরণ সমূহের সুষ্ঠু ও কাম্য ব্যবহার হয় না এবং অর্থনীতিতে বেকারত্ব থাকে। তাহলে ভিতরের যে কোনো বিন্দুতে অর্থনীতিতে কি থাকতে পারে, বেকারত্ব থাকে। উপকরণ সমূহের কি হয় না, সুষ্ঠু ব্যবহার হয় না, কাম্য ব্যবহার হয় না। তাহলে আমরা উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরের বিন্দু কি নির্দেশ করে তার অর্থনৈতিক তাৎপর্য আমরা বিশ্লেষণ করব। এবার আসলে উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরের বিন্দু যেমন এইচ বিন্দুতে উৎপাদন করা হলে, দেখো এখানে যদি আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে পারতাম আমরা, তাহলে এটা উপরের উৎপাদন সম্ভাবনা রেখা হতো, তার মানে বেশি উৎপাদন হতো। তার মানে আমরা কি বলতে পারবো, উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরের কোনো বিন্দুতে উৎপাদন করা হলে অধিক উৎপাদন নির্দেশ করা হয়। উৎপাদনকারীর কি নির্দেশ করে, অধিক উৎপাদন নির্দেশ করে, বেশি উৎপাদন নির্দেশ করে। কিন্তু সীমাবদ্ধ সম্পদের কারণে, সম্পদ সীমাবদ্ধতার কারণে উৎপাদনকারীর পক্ষে এইচ বিন্দুতে পৌঁছানো সম্ভব নয়। তাই এই বিন্দুটা হচ্ছে অর্জনযোগ্য, অর্জনযোগ্য, এটি অর্জন করা যায় না, অর্জনযোগ্য, এটি অর্জন করা যায় না, অর্জনযোগ্য। যদিও এখানে উৎপাদন করলে উৎপাদন কি হয়, বেশি হয়, কিন্তু এটি অর্জনযোগ্য। তাহলে অর্জনযোগ্য বিন্দু কোনগুলো, এই যে এ বি সি ডি ই অথবা এর ভিতরে যে কোনো বিন্দুতে যদি উৎপাদন করি সবাই অর্জনযোগ্য। আর বাহিরের বিন্দুটা হচ্ছে অর্জনযোগ্য, যদিও উৎপাদন করতে পারলে উৎপাদনটা বেশি হতো, কিন্তু আমরা জানি অর্থনীতিতে সম্পদ সীমাবদ্ধ, রিসোর্স আর লিমিটেড, সো ইট ইজ quite impossible to go the point of H. উৎপাদনকারীর পক্ষে পসিবল হয় এই সমস্ত জায়গায় কি করা, উৎপাদন করা। তাহলে আমরা দেখলাম বরাবর বিন্দুতে উৎপাদন করলে উৎপাদনটা বেশি হয়, উপকরণ সমূহের সুষ্ঠু ব্যবহার হয়, কাম্য ব্যবহার হয়, অর্থনীতিতে পূর্ণনিয়োগ বিদ্যমান থাকে, মানে বেকারত্ব থাকে না। তারপরে আমরা দেখলাম ভিতরের বিন্দুতে উৎপাদন করা হলে উপকরণ সমূহের যথাযথ ব্যবহার হয় না এবং অর্থনীতিতে পূর্ণ নিয়োগ থাকে না, বেকারত্ব থাকে। তারপরে বাইরের বিন্দুতে উৎপাদন করা হলে উৎপাদন বেশি হয়, কিন্তু উৎপাদনকারীর পক্ষে পৌঁছানো সম্ভব নয়। আমি একটা তালিকা দিয়ে উৎপাদন সম্ভাবনা রেখা বিশ্লেষণ করলাম, অঙ্কন করে দেখালাম, অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ করলাম। এখন তোমাদের কাজ হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টে যে বিষয়টা দেয়া আছে, যে মানগুলা দেয়া আছে, এখন দুইটা দ্রব্য আমি এক্স দ্রব্য ওয়াই দ্রব্য ধরেছি, এখানে আম হতে পারে, জাম হতে পারে, এখানে ধান হতে পারে, গম হতে পারে। তো যে কোনো একটা দ্রব্যকে তুমি এক্স অক্ষে ধরবা, যে কোনো একটা দ্রব্যকে তুমি ওয়াই অক্ষে ধরবা, এটা তোমার স্বাধীনতা, এক একজনের এক একটা হবে। কেউ হয়তো ধানকে ধরেছ এক্স অক্ষে, অন্যজন ধানকে ধরেছে ওয়াই অক্ষে,
কোনো সমস্যা নেই। তো সুতরাং তোমাদের এই বিন্দুগুলোর নাম ইচ্ছা মতো দিলে, এক একজন এক এক নাম দিতে পারো। এ সমস্ত বিভিন্ন ভেরিয়েশন এনে নিজেরা অ্যাসাইনমেন্টটা রেডি করে নির্ধারিত তারিখে কিন্তু তোমাদের কি করতে হবে, জমা দিতে হবে। নির্ধারিত তারিখে আমরা বিভাগে থাকবো, তোমাদের এটা জমা নিব ইনশাআল্লাহ। এবং অবশ্যই তুমি নিজ হাতে অ্যাসাইনমেন্টটা লিখতে হবে, কাউকে দিয়ে লেখানো যাবে না। একজনের, তোমার যদি দুইটা অ্যাসাইনমেন্টে দুই ধরনের লেখা হয়, কারণ তোমার সব অ্যাসাইনমেন্ট একসাথে রাখা হবে, প্রত্যেক সপ্তাহে একটা করে যখন তুমি দিবে, তো হাতের লেখাটা সেম থাকতে হবে, তোমার হাতের লেখা থাকতে হবে। যদি এরকম কোনো কিছু পাওয়া যায়, অবশ্যই এটা তোমার জন্য খুবই খারাপ হবে। বি কেয়ারফুল। তো যথাযথ পদ্ধতিতে, যথাযথ যে গাইডলাইন দেওয়া হয়েছে, এটা মেনে তোমরা অ্যাসাইনমেন্ট তৈরি করো। আমি তোমাদের সর্বাত্মক সহযোগিতা করব। কলেজে আমি আছি, আমাকে পাবে, আমি সাহায্য করব আমার তরফ থেকে যতটুকু করার। তোমাদের ভালো হোক এটা আমরা চাই। পড়াশোনা করো, বোঝার চেষ্টা করো, ভালো মানের লেখা লিখো। তো সেই আশাবাদ রেখে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, এই দোয়া করে, এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রেখে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।